আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ। তুমি কেমন আছো? গতদিন তোমাদের দুটি গাণিতিক সমস্যা আমি সমাধান করতে দিয়েছিলাম। সবাই সমাধান করে আমাকে ইনবক্সের মাধ্যমে জানিয়েছো, ধন্যবাদ তোমাদের। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কি কি বিষয় নিয়ে আলোচনা করব দেখো: টাইটেশন, অম্লমিতি, ক্ষারমিতি, নির্দেশক, মোলার দ্রবণ, মোলারিটি, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, মোলাল দ্রবণ, মোলালিটি, মূল ভগ্নাংশ, অম্লত্ব ও ক্ষারকত্ব কি তা তোমরা বলতে পারবে। আর মোলারিটি সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেই। তাহলে আমরা প্রথমে দেখছি নির্দেশক, ইংরেজিতে বলে ইন্ডিকেটর। এর নির্দেশক জিনিসটা কি? তাহলে আয়তনিক বিশ্লেষণে যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদের নির্দেশক বলে। অর্থাৎ বিক্রিয়া অংশগ্রহণ করবে অল্প পরিমাণে এবং বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদের নির্দেশক করে। তোমরা অনেক নির্দেশক দেখেছো, লিটমাস, মিথাল অরেঞ্জ, মিথাল রেড ইত্যাদি। যেমন এই লিটমাস অম্লীয় মাধ্যমে নীল লিটমাস লাল হয়, ক্ষারীয় মাধ্যমে লাল লিটমাস নীল হয়ে যায়। তাহলে এরা বিক্রিয়ার সমাপ্তি বিন্দুর সাথে সাথে নিজেদের বর্ণ পরিবর্তন করে। ঠিক আছে, এরপরে টাইটেশন, ইংরেজিতে বলা হয় টাইটেশন, বাংলা হলো অনুমাপন। কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সাথে একটি অজানা ঘনমাত্রা দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা দ্রবণের সঠিক ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইটেশন বা অনুমাপন বলে। তাহলে কি বলছি? যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সাথে একটি অজানা ঘনমাত্রা দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অজানা ঘনমাত্রা দ্রবণের সঠিক ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকেই বলা হচ্ছে টাইটেশন। ওকে, এরপরে আমরা দেখি অম্লমিতি, অম্লের পরিমাণ। অর্থাৎ কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ ক্ষার দ্রবণের সাহায্যে আয়তনিক বিশ্লেষণ দ্বারা একটি এসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই বলা হচ্ছে অম্লমিতি। তাহলে প্রমাণ দ্রবণটা হলো ক্ষার দ্রবণ। ক্ষার দ্রবণের সাহায্যে নির্দেশকের উপস্থিতিতে এসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হবে যে পদ্ধতি, সেটা হলো অম্লমিতি। এবার আসো ক্ষারমিতি। তাহলে এবার প্রমাণ কি? অ্যাসিড দ্রবণ। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ অ্যাসিড দ্রবণের সাহায্যে আয়তনিক বিশ্লেষণ দ্বারা একটি ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে ক্ষারমিতি। ঠিক উল্টো। তাহলে যখন অম্লমিতি বলবে তখন হবে ক্ষারটা প্রমাণ দ্রবণ, আর যখন ক্ষারমিতি বলবে তখন অম্লটা হবে প্রমাণ দ্রবণ। তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ অ্যাসিড দ্রবণের সাহায্যে আয়তনিক বিশ্লেষণ দ্বারা একটি ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে ক্ষারমিতি। ঠিক আছে, এবার আমরা দেখি মোলার দ্রবণ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ। আমরা একটা উদাহরণ দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl এর আণবিক ভর কত? 36.5। তাহলে তাই HCl দ্রবণের প্রতি লিটার আয়তনে 36.5 গ্রাম HCl দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে HCl এর মোলার দ্রবণ বলা হয়। এই দ্রবণকে 1 ক্যাপিটাল M মানে 1 মোলার দ্রবণ HCl দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে মোলার দ্রবণের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো প্রতি লিটার দ্রবণে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকে সেই দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ। ওকে, তাহলে এবার আমরা মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবের গ্রামাণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কোনো দ্রবণের গ্রামাণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবণের
মোলারিটি বলে। যেমন দেখো, এটা গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে পারি, মোলারিটি ইকুয়াল দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড লিটারে দ্রবণের আয়তন। তোমরা জানো যে দ্রবের মোল সংখ্যা কি? দ্রবের ভর বাই দ্রবের আণবিক ভর, আর লিটারে দ্রবের আয়তন ঠিক থাকলো। এটাকে যদি আমরা আরো একটা লাইন দিতে পারি, যদি সরল করিয়ে ফেলি, তাহলে দ্রবের ভর বাই দ্রবের আণবিক ভর ইন্টু 1 বাই লিটারের দ্রবণের আয়তন। আমরা যদি এটাকে এখন সিম্বল ইউজ করি, দেখো যে দ্রবের আণবিক ভর আমরা ধরলাম এম, তাহলে দ্রবের ভর ধরলাম আমরা ডাব্লু, আর দ্রবণের আয়তন আমরা ভি লিটার ধরলাম। তাহলে মোলারিটি এইচ ইকুয়াল ডাব্লু বাই এম ভি, তোমরা বুঝতে পেরেছো? এই যে এখান থেকে দ্রবের ভর আমরা বললাম ডাব্লু, দ্রবের আণবিক ভর বললাম আমরা ক্যাপিটাল এম, আর লিটারের দ্রবণের আয়তন আমরা ধরলাম ভি। তাহলে এইটাকে একটু সরল করলে আমাদের এই জিনিসটা চলে আসে, এইচ ইকুয়াল ডাব্লু বাই এম। তাহলে একটা উদাহরণ দেখি, যে 1 লিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণে 106 গ্রাম বা 1 মোল, 106 গ্রাম মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106। তাহলে 106 গ্রাম বা 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি হবে 1 মোল পার লিটার বা 1 এম। কি বুঝতে পেরেছো? অর্থাৎ যত মোল দ্রবীভূত থাকবে প্রতি লিটারে সেই সংখ্যাটাই হবে মোলারিটি। ওকে, এবার আসো ডেসি মোলার দ্রবণ। ডেসি মানে 1.5, প্রতি লিটারে 1 মোল থাকলে হয় মোলার দ্রবণ, প্রতি লিটারে 0.1 মোল দ্রবণ দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলা হবে ডেসি মোলার দ্রবণ। ডেসি মানে 1.5। ঠিক আছে, একটা উদাহরণ দেখো, এই সেলে আণবিক ভর 36.5 গ্রাম, তাই প্রতি লিটার আয়তনে যদি 0.1 মোল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 3.65 গ্রাম যদি দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডেসি মোলার দ্রবণ। ওকে, এবার আসো সেমি মোলার। সেমি মানে হলো 0.5 মোল, ডেসি মানে হলো 0.1, আর এটা 0.5 মানে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তন 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ওই দ্রব্যের সেমি মোলার। উদাহরণ, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98, তাই প্রতি লিটার আয়তনে যদি 0.5 মোল অর্থাৎ 49 গ্রাম H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড যদি থাকে, তাহলে ওই দ্রবণকে সালফিউরিক অ্যাসিডের সেমি মোলার দ্রবণ। ওকে, এবার আসো ঘনমাত্রা প্রকাশে পিপিএম একক। এটা কিন্তু আধুনিক কালে এই এককে কিন্তু বেশি ব্যবহৃত। পিপিএম এর অর্থ হলো পার্টস পার মিলিয়ন। এটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের আধুনিক একক। যে কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, খেয়াল করো, কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, যেটা আয়তন বা ওজন, কোনো দ্রবের যত ভর দ্রবীভূত থাকে সেই ভর নির্দেশক সংখ্যাকে ওই দ্রবের পিপিএম বলে। ঠিক আছে, অর্থাৎ দেখো পিপিএম 1 ভাগ হবে দ্রব, 10⁶ ভাগ হবে দ্রব। তাহলে 10⁶ মানে কি? 10 লক্ষ। প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ দ্রব দ্রবীভূত থাকবে সেটাই হবে ওই দ্রবের পিপিএম। ঠিক আছে, তাহলে এই পিপিএম নিয়ে আমরা 2-1টা অঙ্ক করলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, এবার আসো মোলাল দ্রবণ। এটা মনে রাখবা, আগেরটা কি ছিল? মোলার দ্রবণ, এটা হলো মোলাল দ্রবণ, ল এবং র। সুতরাং এটা একটু ভালোভাবে মনোযোগ দিবা, যে প্রতি কিলোগ্রাম বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ওই দ্রবের মোলাল দ্রবণ বলে। আর মোলার দ্রবণে কি ছিল? প্রতি লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবণ, আর এটা হলো প্রতি কিলোগ্রাম বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে। এই বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটার জন্য ভুল না হয়, মোলালের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকবে, আর মোলার দ্রবণের ক্ষেত্রে 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকবে। ঠিক আছে, সুতরাং আমরা যেন গুলিয়ে না ফেলি এই বিষয়গুলো একটু ভালো তোমরা মনোযোগ দেবে। যেমন দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40, তাই 40 গ্রাম বা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1000 গ্রাম পানিতে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলাল দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি বিষয়। এবার আসো মোলালিটি। তাহলে ওই যে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের
গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। 1000 গ্রাম দ্রাবকের দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। ওকে, এরপরে আমরা দেখি এটার গাণিতিক ব্যাখ্যাটা কি মোলালিটির। যে আগের মতোই দেখো, মোলালিটি ইকুয়াল দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা বাই কিলোগ্রামে দ্রাবকের ভর। তাহলে এখন দ্রবের মোল সংখ্যা মানে কি, দ্রবের ভর বাই দ্রবের আণবিক ভর, আর নিচে ঠিক থাকলো কিলোগ্রামে দ্রাবকের ভর। আমরা যদি একটু সিম্বল ইউজ করি, দ্রবের আণবিক ভরকে আমরা বললাম এম, আর দ্রবের ভরকে আমরা W1 নিলাম এবং দ্রাবকের ভরকে W2 নিলাম। তাহলে মোলালিটি কি হবে, এটাকে আমরা বলতেছি W1 আর এটা আমরা নিলাম হলো M, ঠিক আছে। তাহলে W1/M ইন্টু এই দ্রাবকের কিলোগ্রামের দ্রাবকের ভর মানে ইন্টু 1/W2, এটা সরল করলে এইটাই, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, অঙ্ক আমাদের করতে সাহায্য করবে। ওকে, তাহলে একটা উদাহরণ দেখলাম যে 1000 গ্রাম পানিতে 106 গ্রাম বা 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত যদি থাকে, তাহলে ওই দ্রবণের মোলালিটি হবে 1 মোল পার কেজি, 1 মোল পার কেজি। ওকে, এখন আমরা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি, কোনো দ্রবণের যে কোনো উপাদানে, কোনো দ্রবণের মধ্যে কি কি উপাদান থাকে, দ্রব থাকে আর দ্রাবক থাকে। তাহলে বলতেছি কোনো দ্রবণের যে কোনো উপাদানের মোল সংখ্যা, সেটা দ্রব হতে পারে অথবা দ্রাবকও হতে পারে, এবং দ্রবণে বিদ্যমান সব উপাদানের মোল সংখ্যা যোগফলের অনুপাতকে সেই উপাদানের মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। তাহলে এখন দেখো গাণিতিক ব্যাখ্যা, যদি কোনো দ্রবণে এন মোল দ্রব আর ক্যাপিটাল এন মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে এখন বলতেছে দ্রবের মোল ভগ্নাংশ। তাহলে দ্রবের মোল ভগ্নাংশ, এই দ্রবের মোল সংখ্যাটা থাকবে উপরে লব, ঠিক আছে, আর হরে থাকবে মোট উপাদান। মোট উপাদান কি, আমাদের দ্রব এবং দ্রাবক। তাহলে দ্রব এবং দ্রাবক, এই বুঝতে পেরেছো। তাহলে কোনো দ্রবণের যে কোনো উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণে বিদ্যমান উপাদান সমূহের মোট মোল সংখ্যার যোগফলের অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমরা দেখি অম্লত্ব। এটা 1 নম্বরে বেশিরভাগ সময় দেওয়া হয়। অম্লত্ব, কার অম্লত্ব? ক্ষারকের অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব। অম্লত্ব বলতে বোঝায় হলো ক্ষারকের অম্লত্ব। ক্ষারক কর্তৃক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে ক্ষারকের অম্লত্ব বলে। ক্ষারক কর্তৃক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতাকে ক্ষারকের অম্লত্ব বলে। কোন ক্ষারকের 1 মোল দ্বারা এক ক্ষারকীয় অ্যাসিড, যেমন এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এখানে কটা প্রোটন আছে? একটা, এই কারণে এ এক ক্ষারকীয় অ্যাসিড। যত মোল প্রশমিত হয় অ্যাসিডের ওই মোল সংখ্যাকে ক্ষারকটির কি বলে? অম্লত্ব বলে। একটা উদাহরণ দেখি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড HCl বিক্রিয়া করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তোমরা জানো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা HCl এর 1 মোল প্রশমিত হয়েছে। এই 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে 1 মোল প্রশমিত হতে, এটা কিন্তু এক ক্ষারকীয় অম্ল, এক ক্ষারকীয় অম্ল। তাহলে এইটা, এই যে HCl এর মোল সংখ্যা কত? 1। এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? 1। বুঝতে পেরেছো? সবসময় তুলনা করব আমরা, এক ক্ষারকীয় অম্ল একটা নিব, নিয়ে ওই ক্ষারকটার বিক্রিয়া করে দেখবো যে ওই এক ক্ষারকীয় অম্ল যত মোল লেগেছে বিক্রিয়া করতে, হ্যাঁ, সেই মোল সংখ্যাটাই হবে ওই ক্ষারকটির অম্লত্ব। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো ক্ষারকত্ব, ঠিক উল্টাটা। কার ক্ষারকত্ব? অ্যাসিডের ক্ষারকত্ব। তাহলে অ্যাসিড কর্তৃক ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে ওই অ্যাসিডের ক্ষারকত্ব বলে। তাহলে অ্যাসিড কর্তৃক ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে অ্যাসিডের ক্ষারকত্ব বলে। এবং একই রকম কোন অ্যাসিডের 1 মোল দ্বারা 1 অম্লীয় ক্ষারক। এবার 1 অম্লীয় ক্ষারক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোক্সাইড থাকবে 1। এই যত মোল প্রশমিত হয় ক্ষারকের ওই মোল সংখ্যাকে অ্যাসিডটি ক্ষারকত্ব বলে। একটা উদাহরণ দেখি, ঠিক আগের মতো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ HCl, সোডিয়াম ক্লোরাইড, পানি। এখানে আমাদের কিন্তু তোমার এই জানা ছিল কোনটা? এক ক্ষারকীয়, 1 অম্লীয় ক্ষারক, 1 অম্লীয় ক্ষারক, এই যে 1 অম্লীয় ক্ষারক, 1 অম্লীয় ক্ষারক নিল আর অ্যাসিড নিলাম, নিয়ে বিক্রিয়া করে সমতা বিধান করার পর এই 1 অম্লীয় ক্ষারকের যত মোল লেগেছে সেই সংখ্যাকেই বলা হবে এই অম্লটির ক্ষারক।
ঠিক আছে, তাহলে কত লিখেছে 1, সুতরাং HCl এর ঘনত্ব কত 1। সবাই ক্লিয়ার? এবার দেখো যে মোলার দ্রবণ একটি প্রমাণ, ব্যাখ্যা করো। এটা তোমাদের 2 নম্বরে থাকতে পারে অনুধাবনমূলক প্রশ্ন, যে আমরা মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। যে মোলার দ্রবণ কাকে বলে আমরা একটু আগে শিখেছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ওই দ্রব্যের মোলার দ্রবণ বলে। যেমন HCl এর আণবিক ভর 36.5, তাই HCl দ্রবণের প্রতি লিটার আয়তনে 36.5 গ্রাম HCl থাকলে ওই দ্রবণকে HCl এর মোলার দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে মোলার দ্রবণ আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা বলবো কি মোলার দ্রবণ। আচ্ছা, প্রমাণ দ্রবণ কাকে বলে আমরা এটাও জানি, গত লেকচারে আমরা শিখেছি যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ। যেহেতু দেখো মোলার দ্রবণে আমার কিন্তু দ্রবের পরিমাণও জানছি, দ্রবণের আয়তনও কিন্তু সঠিকভাবে জানছি, দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা সঠিকভাবে আমরা জানছি, এই কারণেই মোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ। বুঝতে পেরেছো? যেহেতু মোলার দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ জানা, ঘনমাত্রা জানা, দ্রবণের আয়তন জানা, এই কারণে মোলার দ্রবণ হলো একটা প্রমাণ। ঠিক আছে, এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যা কি আছে এখানে, 18.4 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এটা আমাদের মোলারিটির একটা ফর্মুলা, আমরা একটু আগেই শিখেছি, H = W/mv। ক্লিয়ার? এখন S হলো কি মোলারিটি, W দ্রবের ভর, M হলো দ্রবের আণবিক ভর, V হলো লিটারের দ্রবণের আয়তন। আমাদের বাইর করতে হবে কি কত গ্রাম, অর্থাৎ W বাই করতে হবে। W ইকুয়াল কি বজ্র গুণন SMV। ওকে, তাহলে এখানে আমাদের মান কি কি দেওয়া আছে দেখো, সোডিয়াম হাইড্রো S দেওয়া আছে কত, S দেওয়া আছে, দ্রবণের ঘনমাত্রা H = 0.2 মোলার, মোলারকে আমরা এইভাবে লিখতে পারি 0.2 মোল পার লিটার। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40 গ্রাম পার মোল। ঠিক আছে, দ্রবণের আয়তন V হলো 18.4 ml। যেহেতু আমাদের এই ফর্মুলার V কিন্তু হলো লিটারে, যার জন্য ml কে আমরা কি করব লিটারে কনভার্ট করব। তাহলে 18.4 ml, দ্যাট ইজ 18.4 ইনটু 10⁻³ লিটার। এই মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিই, এই সমীকরণে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আসবে হলো 0.147 গ্রাম। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। তোমরা বুঝতে পেরেছো, খুব সোজা অঙ্ক, খালি ফর্মুলাটা মনে রাখলেই হয়ে গেল। এবার দেখি আরেকটা গাণিতিক সমস্যা, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করে 10%। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি, যে আমরা আগের ফর্মুলাই ব্যবহার করব। এখানে 10% সোডিয়াম কার্বনেট কথাটার অর্থ কি, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ, অর্থাৎ আমরা বলতে পারি যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে, 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর কত, W = 10 গ্রাম, দ্রবণের আয়তন কত 100 ml। যেহেতু এটাকে আমরা কি করব লিটারে নিয়ে যাবো, তাহলে 100 × 10⁻³ লিটার। ওকে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর M কত আমাদের 106 গ্রাম পার মোল, আর দ্রবণের ঘনমাত্রা S বের করতে হবে, রাইট? তাহলে H = W/mv, আমরা মানগুলো বসিয়ে দেই। H = W মান পেলাম আমরা 10, M এর মান 106 ইনটু V এর মান বসাই দিলাম 100 ইনটু 100 × 10⁻³। ওকে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় কত 0.943 মোল পার লিটার। এটা রাখলেও উত্তর হবে, অথবা 0.943 m। এই এমটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন দেখো শতকরা থাকলে মোলারিটি আমরা খুব সহজেই এভাবেও বাড়ি করতে পারি। কিভাবে দেখো, যে মোলারিটি ইকুয়াল শতকরা পরিমাণ ইনটু 10 দ্রবের আণবিক ভর। এটা অল টাইম কিন্তু 10 কিন্তু ফর্মুলা, যে শতকরা পরিমাণ ইনটু 10 ডিভাইডেড দ্রবের আণবিক ভর। তাহলে আমাদের শতকরা পরিমাণ কত 10, আর ফর্মুলা 10, আণবিক ভর কত 106। তাহলে কি আসলো এখানে 0.943 m। কি বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে
যে কোনো একভাবে সমাধান করলেই হলো। তবে যদি 2 মার্কসের থাকে তোমরা এই প্রথম নিয়মটাই করবে। আর যদি এটা এমসিকিউ কোশ্চেনে থাকে তাহলে তুমি এই শর্টকাট মেথডে উত্তর করে তুমি সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করে দিবে। ঠিক আছে? ওকে, এবার আরেকটা সমস্যা দেখি যে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এবং পিপিএম এককে প্রকাশ করো। ওকে, তাহলে আমরা 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে, ওটা তো আগেই আমরা করলাম যে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ অর্থাৎ 10 গ্রাম H2SO দ্রবীভূত আছে 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর কত? W 10 গ্রাম, দ্রবণের আয়তন V 100 ml, দ্যাট ইজ 100 ইন্টু 10 ইনভার্স 3 লিটার। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো কত? 98 গ্রাম পার মোল। ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রা এইচ ওয়াট, এটা ক্যালকুলেশন বসিয়ে মানগুলো যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পেয়ে যাবো। ওকে, এখন আমরা দেখি পিপিএম এককে প্রকাশ করি। পিপিএম, এই যে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করার জন্য যে মোল সংখ্যা গুণন দ্রবের আণবিক ভর ইন্টু 10⁻³ ঠিক আছে, তাহলে মোল সংখ্যা আমরা কই পাবো? মোল সংখ্যা আমাদের কি আছে এখানে? এই যে দেখো 1.02 মোল, এটাই হলো মোল সংখ্যা। এখানে যে মোলারিটিতে যেটা আসবে সেটাই হলো আমাদের মোল সংখ্যা। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমাদের জানা কত? 98 গ্রাম পার মোল, আর 10⁻³ এটা ক্যালকুলেশন করলে হয় 99960 ppm। কি বুঝতে পেরেছো? তাহলে আমরা সহজেই ppm কিভাবে কনভার্ট করব? আগে প্রথমে আমরা কি করব? মোলারিটি বের করে নেব। যদি না থাকে মোলারিটি বের করে নেব। মোলারিটির সঙ্গে ওই দ্রবের আণবিক ভরকে গুণন করব, ওর সঙ্গে 10⁻³ গুণ করে দিলে আমাদের ppm এককের প্রকাশ হবে। ওকে, এরপরে আমরা দেখি বাড়ির কাজ আমরা কি কি পাবো। তাহলে প্রথম বাড়ির কাজটা হলো, দেখো যে সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। এটা তোমরা মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ যেভাবে ব্যাখ্যা করেছি ঠিক ওই আলোকেই তুমি ব্যাখ্যা করো। আরেকটা হলো যে মোলারিটি এবং মোলালিটি, এই দুটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো এই পর্যন্ত। ধন্যবাদ।